হাসিনা আক্তার প্লাস আরো বিগত কয়েকটা চ্যানেলে কিন্তু আমি আলোচনা করে বলেছি, এটি হলো সরকারের একটা বাঁচার কৌশল, জনগণকে একটা মিথ্যা মিথ্যা বিবৃতি দেওয়া, একটা ভ্রান্ত আইডিয়া দেওয়া, বিশ্ববাসীকে একটা ভ্রান্ত আইডিয়া দেওয়া। আমরা ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে 93% মেধা এবং 7% অন্যান্য কোটা আমরা দিয়েছি। এটা হলো সরকারের একটা নতুন ট্রাপ এবং সেটা সরকার আদালতের মাধ্যমে একটা খেলার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে আদালতকে। এখন আমি আপনার চ্যানেলে যেটা আমি বলেছিলাম, কয়েকটা চ্যানেলে বলেছি, গত 16 বছরে আমি সরকারি চাকরিতে বা পুলিশ, সেনাবাহিনী, জুডিশিয়ারিতে কিভাবে নিয়োগ হয় এটার সাথে আমি সরাসরি জড়িত ছিলাম। আমি দেখেছি। হাসিনা আক্তার আপনাকে আমি বলেছি, গত যে 16 বছর যে নিয়োগগুলো হয়েছে, আমাদের সংবিধানের 29(3) যে 26%-এর কথা বলা হয়েছিল, যে 1% প্রতিবন্ধী, 5% উপজাতি, নারী 10%, জেলা কোটা 10%, 26%, মুক্তিযোদ্ধা কোটা ছিল 30%, 56%, বাকি 44% যে মেধা কোটা। হাসিনা আক্তার এই মেধা কোটায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, হলফ করে বলছি, এই 44% মেধা কোটায় গত 16 বছরে নিয়োগ হয়। এই 44% অদৃশ্যমান আরো 5টি কোটা ছিল, যেটি আপনার চ্যানেলে আমি বলেছিলাম। আমি একটু সংক্ষেপে বলি যে অদৃশ্যমান যে আরো 5টি কোটা, সেটি হলো শেখ হাসিনার আত্মীয় কোটা, গোপালী কোটা, বাংলাদেশ আওয়ামী লীগ কোটা, দুর্নীতিবাজ কোটা এবং ভারতীয় দালাল এবং রাজাকার কোটা। এই কোটা মিলে কিন্তু 45%, তার মানে 46 আর 45, 101% কোটা গত 16 বছর ধরে নিয়োগ হয়েছে। এবং কত সুকৌশলে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে কত ব্লাব দেওয়া হয়েছে এবং তাদের কিন্তু ভাইবা নেওয়া হয়েছে। এবং ভাইবার আগে কখনো আমরা চাকরি জীবনে বা এটা আইনেও কভার করে না, সেখানে ভেরিফিকেশন করা হয়েছে আনঅফিসিয়ালি স্পেশাল ব্রাঞ্চ, এনএসআই এবং ডিজিএফআই কর্তৃক। এই সমস্ত ক্যান্ডিডেট যারা রিটেনে পাস করেছে তাদের নামের পাশে কার ফ্যামিলি বি, কার ফ্যামিলি জামাতের জে, কার ফ্যামিলি নিউট্রাল এন, কার ফ্যামিলি আওয়ামী লীগ, কার ফ্যামিলি বিএনপিও করে না কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় না, এই সমস্ত সংক্ষিপ্ত শর্টকট দিয়ে ভাইবা বোর্ডের যিনি চেয়ারম্যান ওনাকে কপি দেওয়া হয়। তার মানে কোমলমতি ছাত্রছাত্রীরা জানেও না, বুঝতেও পারে না, তারা কিন্তু যায় ভাইবা বোর্ডে যায়, সুন্দর করে ভাইবা দেয়। কিন্তু আমাদের যে পরীক্ষার সিস্টেম, সেখানে ভাইবাতে যদি আপনি যেমন বিসিএস পরীক্ষায় ভাইবাতে নাম্বার হলো 200, আপনি যদি 80 হলো পাস মার্ক, আপনি যদি 79 পান তাহলে আপনি কিন্তু ফেল। তার মানে আপনাকে যদি 79 দেওয়া হয় তাহলে আপনি রিটেনে যত নাম্বার পান না কেন আপনার কিন্তু চাকরি হবে না এবং আপনি ডিসকোয়ালিফাই। এবং এইভাবে কিন্তু গত 16 বছর পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ডিজিপি, স্কুলের শিক্ষক নিয়োগ এবং বিসিএস পরীক্ষায় একইভাবে নিয়োগ হয়েছে। সবচেয়ে আরো দুঃখের বিষয়, আমি গত 4-5 বছর আগ পর্যন্ত জানতাম যে সেনাবাহিনীতে হয়তো এই সিস্টেমটা ঢোকে না, কিন্তু সেনাবাহিনীতেও কিন্তু একইভাবে, যেখানে অফিসার লেভেলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, আইএসএসবি পর্যন্ত যারা আসে প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষায় পাশ করার পরে যারা আইএসএসবি তে আসে, আইএসএসবি তে পরীক্ষাতে যাওয়ার আগে তারা ডিজিএফআই দিয়ে ভেরিফাই করে সে যদি ক্যাডেট কলেজের স্টুডেন্ট হয় এবং ক্যাডেট কলেজে ফার্স্ট, সেকেন্ড, থার্ডও স্টুডেন্ট হয়ে থাকে, যদি তার ফ্যামিলি বিএনপি, জামায়াত অথবা বিরোধী রাজনৈতিক নেতৃত্বের 62টা দলের কাউকে রিপ্রেজেন্ট করে, অথবা তার ফ্যামিলি কোনো দলের সমর্থক নয় কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় না, এরকম যদি হয় তাহলে সে আইএসএসবি কোয়ালিফাই করবে না। কিন্তু ওই ক্যাডেট কলেজের স্টুডেন্ট অথবা ওই ঢাকা কলেজের স্টুডেন্ট অথবা ওই নটরডেম কলেজের স্টুডেন্ট, যে একজন মেধাবী স্টুডেন্ট, যার একটা স্বপ্ন যে সেনাবাহিনীতে সে চাকরি করবে, সেনাবাহিনীর কমিশন অফিসার হবে এবং দেশ মাতৃকার সেবায় সে নিয়োজিত হতে চায়, কিন্তু সে জানে না মনের অজান্তে তার ভাইবা নিচ্ছে এবং নাটক মঞ্চস্থ করা হচ্ছে এবং তাকে ফাইনালি ডিসকোয়ালিফাই করা হয়েছে এবং হচ্ছে। তো তাহলে আপনি এখন যে 93% এক্ষেত্রে মানে কোটা যতই বাতিল করা হোক বা 93% যতই মেধা বলা হোক, আপনি এটাই বলতে চাচ্ছেন যে এখনো ওই পলিসি ফলো করবে, যেটা আপনি বলছেন যে 93%। আপনি যদি শেখ হাসিনা যদি 99% মেধা কোটা দিয়েও যদি বলে 1% অন্যান্য কোটা, কিন্তু ওই যে আপনাকে যে আমার প্রারম্ভিক বক্তব্য যে উদাহরণগুলো দিলাম, যার ডিএনএ তে প্রবলেম আছে, যার স্বভাবে প্রবলেম আছে, আপনি এটা পরিবর্তন আনতে পারবেন না। ওটা যদি পরিবর্তন আনতে পারতেন তাহলে ওবায়দুল হাসান এখন প্রধান বিচারপতি হয়ে 18 কোটি জনগণের প্রধান বিচারপতি, উনি এখনো সেই মুক্তিযোদ্ধা 5%, উনি 7% আদার্স কোটা রেখেছেন কিন্তু 5% মুক্তিযোদ্ধা কোটা উনি কিন্তু ঠিকই রেখেছেন।
কিন্তু উনি কিন্তু সংবিধান মানলেন না, উনি কিন্তু আইন মানলেন না, উনি কিন্তু জনগণের দাবি মানলেন না, এবং ছাত্ররা আক্ষরিক অর্থে কি চায় এটা উনি মানলেন না। তার মানে উনি কি মানলেন? উনার যিনি নিয়োগকর্তা, ওনাকে যিনি নিয়োগ দিয়েছেন, উনি একজন অযোগ্য লোক, অযোগ্য বিচারপতি বা প্রিভিয়াসলি একজন আইনজীবী হওয়ার পরেও ওনাকে হাইকোর্টের বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এবং প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে। এইটার প্রতিদান হিসেবে উনি ওনার আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে ইশারায় যেটা বলেছে উনি এই কাজটি করলেন, আদালতকে ব্যবহার করলেন, এবং আদালতে কর্মরত সকল বিচারকগণ, সকল আইনজীবী এটা আলটিমেটলি কিন্তু আমাদের জনগণের সাথে আমাদেরকে মুখোমুখি করে দিলেন। এখন এই যে কোটা যেটা করা হোক না কেন 93%, 5%, 8%, এটা শেখ হাসিনা যেটা করার এটা করবে। এই জন্য হাসিনা আক্তার আপনার মাধ্যমে আমি আন্দোলনকারীর অভিভাবকগণ এবং বিএনপি জামাত সহ 62টা দলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই শেখ হাসিনার এই ট্রাপে কোনোভাবেই পা দেওয়া যাবে না। এটা যদি পা দেয় তাহলে ছাত্র নেতা যারা এখন আন্দোলন করেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এই সমস্ত ছাত্র নেতাদেরকে আটক করা হবে, আটক করে তাদেরকে গুম করা হবে, খুন করা হবে, হত্যা করা হবে, আয়না ঘরে নেওয়া হবে, এবং ক্ষেত্র বিশেষে কাউকে ধরে নিয়ে ভারতে ফেলে আসবে, এবং ভারতে কোন একটা ফৌজদারি মামলায় তাকে 5 বছর, 7 বছর, 10 বছর সালাউদ্দিন আহমেদের মতো তাকে সাজা ভোগ করতে হবে। এবং ক্ষেত্র বিশেষে অনেক বাবা মা তার লাশ পাবে না, লাশ বুড়িগঙ্গা অথবা সমুদ্রে নিক্ষেপ করা হবে। জিল্লুর ভাই, আমি আপনার সঙ্গে একটু যুক্ত করি। আপনি হয়তো বা জানেন যে কোটা আন্দোলন সংস্কারের অন্যতম নেতা নাহিদ, ওর কিন্তু 2 দিন ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে ধরে নিয়ে গিয়েছে, কেউ স্বীকার করছে না কোথায় আছে এখনো। আপনি কিন্তু যেটা বলছেন ভবিষ্যতে গুম হবে, গুম করা কিন্তু শুরু হয়ে গিয়েছে। একটা হয়তো নাহিদের কথা আমরা জানি, কিন্তু আরো অনেকে হয়তো এরকম করা হয়েছে। আরো অনেক কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক নেতা কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমরা জানতে পারছি। তো জিল্লুর ভাই যেটা বললেন যে সামনে সরকার গুম করবে, আমি বলতে চাই যে গুম ইতিমধ্যে করা শুরু করে দিয়েছে সরকার, যে এটাই যুক্ত করতে চেয়েছিলাম। আচ্ছা, আর হাসিনা আক্তার আরেকজন দেখেন দর্শক আমার উদ্দেশ্যে প্রশ্ন করেছে যে সেনাবাহিনী এখনো নিরপেক্ষ আছে কিনা। অ্যাপারেন্টলি আপনি যেটা বললেন, যদি কেউ নিরপেক্ষ থাকে তাহলে এটার মিনিং আসে দুইটা, আইদার সে সরকারের পক্ষ নিচ্ছে অথবা সে জনগণের পক্ষ নিচ্ছে। তা আমরা অ্যাপারেন্টলি বেনিফিট অফ ডাউটে আমরা আদা দিতে আসি, কারণ আমরা সেনাবাহিনীর এখনো পর্যন্ত কোনো ভূমিকা দেখি নাই যেটা সরকারের ডাইরেক্টলি পক্ষে যায়, আবার এটা জনগণের ডাইরেক্টলি এগেনস্টে যায়। তবে যদি বেশি দিন নিরপেক্ষ থাকে বা চুপচাপ থাকে, ওই যে নিরপেক্ষ না শব্দটা নিরপেক্ষ না, সেনাবাহিনী ভার্চুয়ালি চুপচাপ আছে। যদি সেনাবাহিনী নিরপেক্ষ থাকে তাহলে এটা ডেফিনেটলি এটা জনগণের পক্ষে যাবে। কিন্তু আপনি যে শব্দটা বললেন অথবা দর্শক শ্রোতা যে শব্দটা ইউজ করলো নিরপেক্ষ, সেনাবাহিনী কিন্তু এখনো নিরপেক্ষ নয়। দর্শকও বলেছে যে মৌনতা, মানে আমিও বলেছি যে মৌনতা কি সম্মতির লক্ষণ নাকি? এখন কোন পক্ষে সম্মতি, সরকারের পক্ষে নাকি? যদি দর্শক যদি মৌনতা বা সাইলেন্ট বলে থাকে তাহলে এটি এখনো পর্যন্ত সরকারের পক্ষে, কারণ যদি শব্দটি বা যদি সেনাবাহিনী নিরপেক্ষ হয় তাহলে সেটা জনগণের পক্ষে যাবে। কারণ আমি আপনার টক সাথে গতকালও আমি আলোচনা করেছি, এটা আমি বলেছিলাম সেনাবাহিনী সাধারণত 3টি উপায়ে কাজ করে। একটি হচ্ছে নিয়ন্ত্রিত, একটি হচ্ছে নিরপেক্ষ, একটি হচ্ছে অনিয়ন্ত্রিত। সেনাবাহিনী যদি নিয়ন্ত্রিত উপায়ে যদি কাজ করে তাহলে পুলিশ যেভাবে কাজ করছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যেভাবে কাজ করছে, বিজিবি যেভাবে কাজ করছে এবং সরকারের পারপাস সার্ভ করছে, সেনাবাহিনী একই কাজ করবে। সো আলটিমেটলি এটি জনগণের পক্ষে যাবে না। আরেকটি হচ্ছে যে নিরপেক্ষ, সাধারণত থার্ড ওয়ার্ল্ড বলেন, সেকেন্ড ওয়ার্ল্ড বলেন, ফার্স্ট ওয়ার্ল্ড বলেন, সেনাবাহিনী সাধারণত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। কারণ সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে তাহলে সেই দেশের এক্সিস্টেন্স, অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব এটি কিছুই থাকে না, এবং এটি হুমকির মুখে পড়ে এবং যে কোনো মুহূর্তে এই স্বাধীনতা বিলীন হয়ে যেতে পারে। আর থার্ড হচ্ছে সেনাবাহিনী যদি অনিয়ন্ত্রিত ভাবে কাজ করে। অনিয়ন্ত্রিত ভাবে কাজ হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেটা ঘটে থাকে, যখন কোনো রাজনৈতিক নেতা স্বৈর শাসক হয়ে যায়, যখন সে ডিক্টেটর হয়ে যায়, সে জনগণের উপর সে অত্যাচার নির্যাতনের মাত্রা সীমাহীন হয়ে যায়, তখন তাকে ক্ষমতাচ্যুত করা হয়। সেটি আইনের মাধ্যমে করা হয় না, তাকে ক্ষমতাচ্যুত করা হয় অথবা আমাদের অন-11-এর মতো একটা সিভিল গভর্নমেন্ট করে বিহাইন্ড দ্য সিন থাকে যে মিলিটারি, এবং সেটা অবশ্য পরবর্তীতে সেনাবাহিনী
সেনাবাহিনী তখন একটা রাজনৈতিক গভর্নমেন্টের কাছে যখন ক্ষমতা যায়, অথবা সেনা প্রধান যিনি থাকেন উনি একটা রাজনৈতিক দল গঠন করে পার্লামেন্ট ইলেকশন দিয়ে ওনার দল অথবা উনি যাদেরকে যে দলকে সমর্থন করেন বা যে দল ক্ষমতায় আসেন এই দল থেকে তখন 2/3 মেজরিটি এটা নিশ্চিত করেন, করে পার্লামেন্টে তখন সংবিধানের একটা অ্যামেন্ডমেন্ট আনেন, এনে তখন বলেন যে সেনাবাহিনীর ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে জনগণের পক্ষ নিয়ে কাজটি করেছেন এবং এটি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এটা লিগালাইজ করা হলো এবং এই বিষয়ে কোনোভাবে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না এবং ওই টেনিউরটা বা ওই ডিউরেশনটা দ্যাট বিকাম দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এখন আমি একজন আইনজ্ঞ, আমি একজন জনগণ বা গণতন্ত্রের প্রতিনিধি বা গণতন্ত্রের পক্ষে কথা বলছি, সেই হিসেবে আমি সেনাবাহিনী অনিয়ন্ত্রিতভাবে দায়িত্ব পালন করুক সেটা আমি চাই না। বাট আমি যেটা চাই যেটা ইউনিভার্সালি সেনাবাহিনী দায়িত্ব পালন করে, যে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। আমি সেনাবাহিনীর কাছে উদাত্ত আহ্বান জানাবো এবং আমাদের ডক্টর মারুফ মল্লিক তার বক্তব্যে যেটা বললেন, উনি যেটা খবর পেয়েছেন যে লগ এরিয়াতে মিটিং হয়েছে এবং সেখানে সেনা কর্মকর্তারা তারা বলেছে বা তারা মতামত প্রকাশ করেছে যে তারা পুলিশের অধীনে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে তারা কাজ করতে রাজি নয়। যে আমিও এমনটি শুনেছি, কারণ এভাবে যদি সেনাবাহিনী কাজ করে তাহলে কিন্তু সেনাবাহিনীর ভূমিকা নিরপেক্ষ নয়, তাহলে সেনাবাহিনী নিয়ন্ত্রিতভাবে কাজ করবে এবং সেই ক্ষেত্রে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিএসজিবি যেভাবে গায়েবী মামলা, গায়েবী সাক্ষী, গুম, খুন এবং হত্যাকাণ্ড ঘটিয়ে যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, সেনাবাহিনীকেও সেই একই কাজ করতে হবে। তাহলে আমার 2 লক্ষ সেনাবাহিনী, এয়ারফোর্স 50,000, নৌবাহিনী 50,000, এই 3 লক্ষ ফোর্স, তারা কেন এই দায়িত্ব অবৈধ সরকারের, এই অসাংবিধানিক সরকারের এই দায়িত্ব কেন নিতে যাবে? আর আরেকটি হলো যেটা ডক্টর মারুফ মল্লিক যেটা বললেন, সেটা হলো যে সেনাবাহিনী, এটা অবশ্য আমি নিশ্চিত না, সেনাবাহিনী যদি এই কথা সরকারকে বলে থাকে যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটি সমাধান করার জন্য, ডক্টর মারুফ মল্লিক, আমি আপনাকে একটু পিছনের দিকে নিয়ে যেতে চাচ্ছি। 1998 ফিলিপাইনে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল। 88-তে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস স্বৈর শাসক 20 বছর ক্ষমতায় থাকার পরে যখন ক্ষমতাচ্যুত হন এবং প্রচলিত বা কথিত আছে এবং মানুষ বিশ্বাস করে মার্কোস তার পলিটিক্যাল অপোনেন্ট অ্যাকুইনোকে হত্যা করেছিল এবং মার্কোস ক্ষমতাচ্যুত হওয়ার পরে অ্যাকুইনোর যিনি ওয়াইফ, তিনি প্রথম টার্মে ক্ষমতায় আসে, ওই দলটা ক্ষমতায় আসে, সেটা 86 থেকে 92, জি 86 থেকে 92 থেকে 98 ওই একই দল ক্ষমতায় আসে। আসার পরে 98-এ আবার তারা 3rd টার্মে ক্ষমতায় আসতে চায়। আমার বাংলাদেশের এখন যে পরিস্থিতি এই টাইপের, এখন না, আমাদের ইলেকশনের আগে 7 জানুয়ারি ইলেকশনের আগে যে পরিস্থিতি ছিল ওই রকম পরিস্থিতি ছিল। তবে আমাদের অপোজিশন পার্টি বিএনপি তথা 62টা দল ফিলিপাইনের মতো এরকম পরিস্থিতি ক্রিয়েট করতে পারে নাই। তখন সকল দল রাস্তায় নেমে আসে এবং নেমে আসার পরে আমার ক্লিয়ারলি খেয়াল আছে তখন 4 বাহিনীর প্রধান, আর্মি, নেভি, এয়ারফোর্স এবং পুলিশ চিফ, তারা এসে মিডিয়াতে বক্তব্য দেয় এবং বক্তব্য দিয়ে বলে এবং তারা রাজনৈতিক নেতৃত্বের প্রতি এবং যারা সরকারে ছিল তাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন, আপনারা 72 ঘন্টার ভিতর যদি এটা রাজনৈতিক সমাধান যদি না হয় তাহলে সেনাবাহিনী চুপ করে বসে থাকবে না, সেনাবাহিনীর দায়িত্ব যেটা, সেনাবাহিনী সেই দায়িত্ব পালন করবে। আলটিমেটলি 72 ঘন্টার ভিতর সমাধান হয় নাই এবং সেনাবাহিনী হস্তক্ষেপ করেছিল। আড়াই বছর একটা অনির্বাচিত গভর্নমেন্ট ছিল এবং তারা সংবিধানের সংশোধনী এনে যাতে পরবর্তীতে যে দল ক্ষমতায় আসে সেই দল যাতে এই ধরনের কাজ করতে না পারে, এই কারণে 2001 সালে আবার নির্বাচন হয়। এখন থেকে দেখেন ফিলিপাইনে একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে কিন্তু ক্ষমতার পরিবর্তন হচ্ছে। আমি ডক্টর মারুফ মল্লিক, ওনার বক্তব্য যদি সঠিক হয়ে থাকে, সত্য হয়ে থাকে, আমি সেনাবাহিনীকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটি আপনাদের একটা চূড়ান্ত সময়, আপনাদের গত 18 বছরে আপনাদের সেনাবাহিনীকে কলঙ্কিত করা হয়েছে। আপনার জেনারেল মঈন এবং জেনারেল আজিজ এবং আপনাদের বিডিআর ইনসিডেন্ট এবং আপনাদের সেনা কর্মকর্তাদের উপরে যে অত্যাচার, নির্যাতন শেখ হাসিনা ভারত কর্তৃক উপদেশ পেয়ে আদিষ্ট হয়ে যে কাজগুলো করেছে, আপনাদের একটা চরম সুযোগ এসেছে
জনগণের পক্ষ নেওয়া। আমরা বলছি না বা আমি বলছি না আপনি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে উৎখাত করে তাকে আটক করে রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোলাস চাউশেস্কুর মতো তাকে 8 দিনে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার কথা, এটি আমি বলছি না। বাট আপনারা যে স্ট্যান্ড নিয়েছেন, শেখ হাসিনা এই পজিশন ক্রিয়েট করেছে, শেখ হাসিনাকে এই সিদ্ধান্ত নিতে হবে, শেখ হাসিনাকে এই এক্সিট করতে হবে এবং সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা ছাড়তে হবে এবং এটি একমাত্র